Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কানপুর টেস্টে কাল মুখোমুখি হবে ভারত বাংলাদেশ। স্পোর্টিং পিচ প্রত্যাশা করা হলেও এই উইকেটের সাথে মিল থাকতে পারে সিলেটের পিচের। তবে সাফল্য পেতে সবার আগে ব্যাটারদের ভালো করতে হবে। সাকিব আল হাসান বলছেন, প্রথম ইনিংসে 350-র বেশি রান করার টার্গেট দলের। বৃহস্পতিবার বাংলাদেশ দল খুব বেশি অনুশীলন করার সুযোগ পায়নি। 20 থেকে 25 মিনিটের সেশন হবার পরই নেমেছে মুষলধারে বৃষ্টি, আর তাতেই শেষ ট্রেনিং সেশন। লিটন, জাকির, সাদমান, মুশফিক কিছুক্ষণ ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, কিন্তু সাকিব মাঠে নামলেও করতে পারেননি ব্যাটিং। তবে চেন্নাইতে বড় স্কোর না পেলেও আত্মবিশ্বাস পেয়েছেন সাকিব। ভারতের অনুশীলনে বাগড়া দেয়নি বৃষ্টি। মেঘলা আবহাওয়ার কারণে ফ্লাড লাইট জ্বালিয়ে অনুশীলন করেছে স্বাগতিকরা। রোহিত শর্মাদের একাদশে আসতে পারে পরিবর্তন। বিশ্রাম পেতে পারেন বুমরা, একাদশে জায়গা পেতে পারেন তৃতীয় স্পিনার। অনেক ইস্যুতেই কথা হবে আজ, বিশেষ করে টেস্ট তো শুরু হচ্ছে, তার চেয়ে বড় ব্যাপার, বড় ধামাকা তো সাকিব আল হাসান দিয়ে দিয়েছেন অবসরের বিষয়। সে কিছু একপাশে রেখে এগুলো আমরা একটু বিসিবিতে যেতে চাই এই মুহূর্তে, কারণ সেখানে ফারুক আহমেদ বিসিবি সভাপতি বোর্ড মিটিংয়ের পর কথা বলছেন। তো ওই অবস্থায় বোঝাই যাচ্ছে যে তিনি আসলে পুরোপুরি ফিট না। ওই অবস্থায় তাকে ম্যাচ খেলানোর আসলে কত? আমি তো সিলেক্টর না, বা আই ডোন্ট টেক ডিসিশনস, বিকজ এটা লিগে টিম ম্যানেজমেন্ট আছে, সিলেক্টরস আছে, ওখানে ঢাকায় চিফ সিলেক্টর আছে, উনি বলতে পারবেন। বিপিএল এর ব্যাপারে আসি একটু, মানে 95% আপনি বলছেন যে ঠিক হয়ে গেছে, মানে 5 ভাগ হচ্ছিল অনিশ্চিত, বা অন্য যে দলটার কথা বলছেন যে 3টা দল পরিবর্তন হয়েছে, তাদের ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে কি আমরা একটু জানতে পারি কিনা, মানে কারা থাকছে কারা থাকছে? লম্বা হবে, বাট আমি বলে দিচ্ছি আপনার, আমরা তো আরও 2টা ফ্র্যাঞ্চাইজিকে আমি ইন্টারভিউ করেছি। এবার আমি চিন্তা করেছিলাম যারা আসতে চায় তার সাথে একদম ইন্টারভিউ করে করবো, যে কেন আসতে চায়, কি আপনার কতটা ইন্টারেস্ট, স্ট্রেংথে দেখার জন্য। তো সেই দিকে ওই ফ্র্যাঞ্চাইজিগুলো একটা আপনি জানেন ঢাকা নওয়াব নাম হবে মনে আমি জানি এক্স্যাক্টলি ওরা রিভিল করেছে কিনা। তো ওইটা ওরা খেলতে চায়, ঢাকা টিমে তারা ইন্টারেস্ট ছিল। চিটাগংয়ের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি, ওরা ফিরে এসছে, মানে ফার্স্ট ও সেকেন্ড এডিশনে খেলেছিল। আর আপনার রাজশাহী একটা টিম, তারা খেলতে চায়, মানে ইচ্ছা পোষণ করেছে। এর মধ্যে 3টাকে আমরা সিলেক্ট করেছি। তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, কেন খেলতে চায়, তাদের আমরা বলেছি যে দিস এই সাইকেলের লাস্ট এডিশন। সো তারপরে তারা বলছে অসুবিধা না, তারা খেলতে চায়। অ্যান্ড তাদের প্রমিস করেছি আমরা যতটুকু সম্ভব একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে আকর্ষণীয় করা যায়, আমাদের চেষ্টা থাকবে। অনেকগুলো ব্যাপার থাকে এর সাথে। আপনি মনে করেন অবভিয়াসলি আম্পায়ারিং 2-3 বছর ডিআরএস, এগুলো হকাই টকাই ছিল না, আমি জানি না, আগের আমার ডিরেক্টর বলতে পারবেন। ওগুলো থাকবে, প্রোডাকশনটা বেটার হবে, আপনার সব মিলিয়ে একটা আকর্ষণীয় করার চেষ্টা করব। বিসিবিতে প্রশ্ন উত্তর পর্বে সভাপতি ফারুক আহমেদ তিনি কথা বলছিলেন। টেস্ট আর টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। জানিয়েছেন গত বিশ্বকাপেই খেলেছেন শেষ টি-20 ম্যাচ, তবে খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আর দলের প্রয়োজনে ভবিষ্যতে টি-20 নিয়ে ভাবা যেতে পারে বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চান লাল বলের ক্রিকেট থেকে। তবে দেশে গিয়ে আবারও বিদেশ যাওয়ার নিশ্চয়তা না পেলে কানপুরেই হয়তো টেস্ট ম্যাচ খেলবেন সাকিব। দেশের সরকার পরিবর্তনের পর থেকেই গণমাধ্যমকে এড়িয়ে চলছিলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনটা হঠাৎ করেই হয়ে গেল সাকিবময়। বাংলাদেশ সময় 1:45 ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসবেন সাকিব, সেই ঘোষণার পরেই আন্দাজ করা গিয়েছিল কিছু একটা হতে চলেছে। খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। তবে এত বড় ঘোষণা আসবে সেটা কল্পনাও করেনি কেউ। বড়জন নিজের ইনজুরি নিয়ে হয়তো কিছু একটা বলবেন, সেই ধারণা ছিল সবার। কিন্তু ঠিক যেন বিনা মেঘে বজ্রপাত, স্তব্ধ সংবাদ সম্মেলন কক্ষ। সাকিব সোজা জানালেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর কথা। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এমনকি নিরাপত্তার নিশ্চয়তা না পেলে কানপুর টেস্ট হতে পারে সাদা পোশাকে তার শেষ ম্যাচ। কিন্তু এখানেই বিষয়ের শেষ নয়। যে টি-20 ক্রিকেট বিশ্ব ক্রিকেটে সাকিবকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ছোট ফরম্যাটটাতেও আর দেখা যাবে না বিশ্বসেরাই অলরাউন্ডারকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন, তবে গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে থাকলো তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং
আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে T20-তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। পাশাপাশি ফেব্রুয়ারির চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলার ইচ্ছের কথাও জানিয়ে রেখেছেন সাকিব। এবার প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন অবসরের সিদ্ধান্ত? রাজনৈতিক মামলা, ছাত্র আন্দোলনের সময় হওয়া সমালোচনা, নাকি অফ ফর্মের চাপেই সরে দাঁড়াচ্ছেন তিনি? অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন সাকিব। দেশে তার বিপক্ষে হওয়া হত্যা মামলা নিয়েও জানিয়েছেন অবস্থান। একটা কেস হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল, কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আর একটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করিনি। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। অবসরের কঠিন সিদ্ধান্ত কত সহজে হাসি মুখে জানালেন সাকিব। তিনি এমনই আত্মবিশ্বাসী, নিজের ভাবনার প্রতি স্বচ্ছ। তিনি তো সাকিব আল হাসান। সাকিবের কিছু বিতর্ক আছে, সেটা সত্যি, তবে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার অবদান কতটুকু। বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব পর্যায়ে পৌঁছে দেবার জন্য সাকিবের অবদান অনস্বীকার্য। তাই তো বলাই যায় সাকিব বাংলাদেশের কিংবদন্তি। বিদায়বেলায় এই কিংবদন্তির ছোট্ট চাওয়া, দেশে গিয়ে অবসর নেবার সুযোগ করে দেবার ব্যবস্থা করে দেয়া উচিত নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। সাকিব দ্য ম্যান, দ্য মিথ, এভাবেও বলা যায়। এবং হাসিনুর রহমান তিনি কথা বলছিলেন, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন এই বিষয়ে আরও কথা বলতে। হাসিনুর, ঐতিহাসিক একটা দিন তো বটেই বাংলাদেশ ক্রিকেটের জন্য, সাকিব আল হাসানের জন্য। আপনারা যারা ওখানে ছিলেন, প্রেস মিট যেখানে হয়েছে, সেই জায়গার আবেগটাও হয়তো অন্যরকম ছিল। বাংলাদেশি সাংবাদিকরা আপনারা ছবিও তুলেছেন শেষটায়। এটা সিদ্ধান্ত কি আগেই হয়েছিল কিনা গতকাল রাতে, আজকে জানালেন কিনা, সব মিলিয়ে জানাবেন? আসলে মনে হয় না যে সিদ্ধান্তটা ওভারনাইট হয়েছে। আমার মনে হয় আরো আগে থেকে, যেহেতু সাকিব বলেছেন যে তিনি বিসিবি সভাপতি, সিলেক্টর সবার সঙ্গে কথা বলেন এবং সবাই বিষয়টা জানতো। তার মনে হয় যে বেশ কিছুদিন ধরে হয়তো ভারত সফরের আগে থেকে তিনি এইভাবে প্ল্যান করেছিলেন যে তিনি অবসরে যাবেন, এবং পরিকল্পিতভাবে আজকে তিনি সংবাদ সম্মেলনে এসেছেন। ইনস্ট্যান্ট এই কথাটা শোনার পর আসলে আমরা রিয়াক্ট করার সুযোগ পাইনি। আমরা যে ইমোশনাল হব কিংবা প্রতিক্রিয়া কি হবে, কেননা এই ঘটনাটা যখন সাকিব বলেছেন যে তিনি অবসর নিচ্ছেন টেস্ট থেকে, তখন আসলে আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে সর্বপ্রথম যেটা আমাদের মনে আসে যে এই দ্রুত নিউজটা যেন আমরা দর্শকদের জানাতে পারি। খুব সম্ভবত যমুনা টেলিভিশনে সবার আগে নিউজটা ব্রেক করেছে বা আমরা আগেই দিয়েছি, দ্রুততম সময়ের মধ্যে দিতে পেরেছি। তো সেই বিষয়গুলো কাজ করে আসলে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর চিন্তা করার সুযোগ পেয়েছি আমি ব্যক্তিগতভাবে, যে এটা কি হলো, এতগুলো বিষয় সাকিব বলবেন বা কি, এটা আসলে ভাবনারও বাইরে ছিল। আমরা যখন এজ এ রিপোর্টার হিসেবে দিন শুরু করে, একটা তো প্ল্যান থাকে যে কালকে খেলা, আমরা এই ধরনের প্রতিবেদন করবো, এই হবে সেভাবে, সবকিছু যেন হিসেব নিকেশ এক দফায় পাল্টে দিয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে খুবই আবেগপ্লুত সাকিবের এই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ফলে। আমি অন্তত মনে করি সাকিব অন্তত টেস্ট ক্রিকেটে আরো কিছু দেওয়ার ছিল দেশকে। আমার মনে হয় তিনি সাদা পোশাক খেলে যদি রঙিন 2 ফরম্যাট থেকে বিদায় নিতেন, আমার মনে হয় সেটা বেটার হতো দলের জন্য। সাকিবের জন্য যতটুকু টেস্ট ক্রিকেট আমাদের ব্যাটিং লাইন আপটা, আমাদের অনুভবটা আমাদের হয়তো খুব ভোগাবে। তো যাই হোক, সাকিবের সিদ্ধান্ত তার ব্যক্তিগত এবং সাধুবাদ জানাই। আশা করব তার প্রত্যাশা পূরণ হবে। বিসিবি এবং সংশ্লিষ্ট যারা আছে সবার কাছে অনুরোধ থাকবে তিনি যেন দেশে গিয়ে অবসর নিতে পারেন। একেবারে যতই বিতর্ক থাক, দুহাত ভরে দিয়েছেন সাকিব বাংলাদেশের ক্রিকেটকে, শেষটা রঙিন হোক সেটাই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ হাসিনুর আপনাকে যুক্ত হওয়ার জন্য। আভিজাত্যের টেস্ট ক্রিকেটকে সাকিব বিদায় বলতে চান মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে। তবে নিরাপত্তা ইস্যুতে ফেরা না হলে কানপুরেই হতে যাচ্ছে সাদা পোশাকে সাকিব আল হাসানের শেষ অধ্যায়। যদিও দেশে ফেরার বিষয়ে সাকিবকে আইনি নিরাপত্তা দিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী। সাকিব আল হাসানের হাত ধরেই টাইগার ক্রিকেটে এলো মাঠ থেকে ঘোষণা দিয়ে অবসরের প্রথা। কানপুর টেস্টের আগে T20 ও টেস্ট ক্রিকেট থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এই অলরাউন্ডার। সাদা বলে ছোট ফরম্যাটের ক্রিকেটে 2500-এর উপরে রানের পাশাপাশি দখল করেছেন 149 উইকেট। আর টেস্টে 4600 রানের সাথে উইকেট শিকার করেন 242টি। ক্রিকেটের লম্বা ক্যারিয়ারে নিজের পারফরমেন্স দিয়ে দুটি ছড়িয়ে এখন মিলিয়ে যাওয়ার অপেক্ষায় এই ক্রিকেটার। 26 সেপ্টেম্বর কি হবে, কিসের এত আলোচনা?
কারণটা জানা ছিল না কারো। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপ সব জায়গাতেই ছিল এ নিয়ে তুমুল আলোচনা। সেই ২৬ সেপ্টেম্বর স্পটলাইটটা নিচের দিকে করে রাখলেন সাকিব আল হাসান। কানপুর টেস্টের আগে আচমকাই নিলেন এক সিদ্ধান্ত, ঘোষণা দিলেন টেস্ট ও টি-20 থেকে সরে আসার। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা। ক্যারিয়ারের পরন্ত বেলায় বিদায়ের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন আগেই। ভারতের মাটিতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে জানিয়ে দিয়েছিলেন খুব বেশি দীর্ঘ না করার কথা। এবার কানপুরে জানিয়ে দিলেন টি-20 থেকে অবসরের খবর। আর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর সাদা পোশাক তুলে রাখার ইচ্ছে আছে সাকিবের। ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত প্রত্যেকটি আসরে খেলার অভিজ্ঞতা কেবল আছে সাকিব ও রোহিত শর্মার। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেসব কথাই বলেন এই অলরাউন্ডার। আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি 2 প্লেয়ার যারা এই সবগুলো টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি। টি-20তে ব্যাট বলে সমানতালে নিজের জাত চেনান সাকিব। ১২৯ ম্যাচে ২৩.19 গড়ে করেছেন ২,৫৫১ রান। কোনো শতকের দেখা না পেলেও অর্ধশতক হাঁকিয়েছেন ১৩টি। আর ১২৬ ইনিংসে বল ঘুরিয়ে ৬.৮১ ইকোনমিতে তার উইকেট সংখ্যা ১৪৯টি। মাত্র এক উইকেটের আক্ষেপে ছুঁয়ে দেখা হলো না ১৫০ উইকেটের মাইলফলক। টি-20র ফেরিওয়ালা না হয়েও বিশ্বের প্রায় সব লিগে মাঠ মাতিয়েছেন সাকিব। প্রথমবার আইপিএলে অংশ নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতাতে রেখেছেন ভূমিকা। কলকাতার ৩ শিরোপার মধ্যে সাকিবের অবদান দুটিতেই। আর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট বলের নৈপুণ্যে অনেকটা সময় অলরাউন্ডারদের শীর্ষস্থানটা নিজের দখলে রাখেন সাকিব। টেস্টেও কম অবদান নেই এই বাঁহাতির। কানপুর টেস্টের আগ পর্যন্ত ৭০ ম্যাচ খেলে ৫ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে তার রান সংখ্যা ৪,৬০০। আর ১১৯ ইনিংসে বল করে ২৪২ উইকেট দখল করেন সাকিব। এর মধ্যে দুবার ১০ উইকেট আর ১৯ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে তার। যুগে যুগে লাল সবুজের আকাশে হয়তো এমন তারকার দেখা মিলবে না। আর যখন মিলবে তখন হয়তো আচমকাই হ্যালির ধূমকেতুর মতোই মিলিয়ে যাবে শূন্যে। বিদায়ের ঘোষণাটাও দিতে হবে দূর দেশে বসে। তবুও বহু অর্জনের মতো সাকিবের হাত ধরেই টাইগার ক্রিকেটে আসুক ঘোষণা দিয়ে মাঠ থেকে বাই বলার প্রথা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। বুধবার বাংলাদেশের নেটে দলের জার্সি গায়ে বোলিং করেছেন এক স্পিনার। হঠাৎ করে থমকে যেতে হবে। কে এই চায়নাম্যান? দলের নতুন কোনো সংযোজন? না, আসলে তা নয়। কুলদীপ যাদবের বিপক্ষে ব্যাটারদের প্রস্তুত হতেই তাকে দলের সাথে যুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট। গায়ে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি। টাইগারদের নেট সেশনে যেই লোকটি বল করছে তাকে চিনতে পারছেন কি? কে এই চায়নাম্যান, অর্থাৎ বাঁহাতি লেগ স্পিনার? বাংলাদেশের ইন্টারন্যাশনাল সার্কিটে কিংবা ঘরোয়া ক্রিকেটেও ভালো করা এই ধরনের কোনো স্পিনার তো নেই। হঠাৎ জাতীয় দলের সঙ্গেই কে এই বোলার? নিশ্চয়ই এসব প্রশ্ন অধিকাংশ দর্শকের মনেই উঠতে পারে এই বোলারকে দেখার পর। যারা বাংলাদেশ দলের হাড়ির খবর রাখেন, নারী নক্ষত্র জানেন, তারা হয়তো চিনতে পারছেন এনাকে। এনার নাম কারাপাক জিয়াস। ইনি বাংলাদেশ জাতীয় দলের কোনো বোলার নয়, তবে বাংলাদেশ স্কোয়াডের সঙ্গে আছেন তিনি ভারতের চেন্নাইয়ের বংশোদ্ভূত এক ক্রিকেটার। তিনি থাকেন সংযুক্ত আরব আমিরাতে। এই স্পিনার বাংলাদেশ দলের সাথে যুক্ত হবার কারণ, কানপুর টেস্টে কুলদীপ যাদব ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন বা ভারতীয় একাদশে থাকতে পারেন। তিনি যদি একাদশের সুযোগ পান, তাকে মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাটাররা যেন প্রস্তুত থাকে, সেই ভাবনা থেকেই জিয়াসকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ দলের ট্রেনিং সেশনে। তবে এই জিয়াস কিন্তু খুব একটা অপরিচিত নয় বাংলাদেশ দলের কাছে। সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপের সময় বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন এবং এর আগের এশিয়া কাপেও ছিলেন। মূলত কারাপাক জিয়াসকে বাংলাদেশ দলের স্কোয়াডে সংযুক্ত করেছিলেন সেই সময়ের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। অর্থাৎ কুলদীপ যাদব কানপুর টেস্টে খেলতে পারেন, সেই ধারণা থেকেই টাইগার ব্যাটাররা কিন্তু প্রস্তুত আছে চায়নাম্যানের বিপক্ষে। এছাড়াও বাংলাদেশ দলের নেট সেশনে এদিন দেখা গেছে একাধিক বাঁহাতি পেসারকেও। ভারতের বাঁহাতি পেসারও আছেন একজন স্কোয়াডে। তিনিও যদি ম্যাচের সুযোগ পান, সেক্ষেত্রে তাদের মোকাবেলা করতেও যেন বাংলাদেশি ব্যাটাররা প্রস্তুত থাকে, সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে। কেননা বাংলাদেশের স্কোয়াডে এই মুহূর্তে নেই কোনো বাঁহাতি পেসার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত। নারী এনসিএলে ময়মনসিংহ বিভাগের দল থাকলেও পুরুষদের বেলায় বৈষম্য। সেজন্য কেউ খেলছেন ঢাকা বিভাগের হয়ে, কেউ মেট্রো বা কারোর জায়গা হচ্ছে বরিশালে।
দেশের ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তবুও কখনোই নিজ বিভাগের হয়ে এনসিএল খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। খেলবেন কি করে জাতীয় ক্রিকেট লিগে যে ময়মনসিংহের দলই নাই। বাহাতি স্পিনার রাকিবুল হাসানেরও একই গল্প। মুনিম শাহরিয়ার, আবু হায়দার রনি বা মোসাদ্দেক হোসেন সৈকতের ক্ষেত্রেও তাই। সবশেষ 10-15 বছরে জাতীয় দলে খেলেছেন ময়মনসিংহ বিভাগে এমন ক্রিকেটারের সংখ্যা কম না। 2022-এ তো একই সাথে ময়মনসিংহ জেলার 3 ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন। 2015 সালে বিভাগ পাওয়ার পর থেকেই নারী এনসিএলে ময়মনসিংহ অংশ নিচ্ছে। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে বর্তমান চ্যাম্পিয়নও তারা। ক্রিকেটারদের প্রশ্ন, নারী এনসিএলে দল থাকলে পুরুষদের ক্ষেত্রে কেন নয়? যখন থেকে ময়মনসিংহ ডিভিশন ঘোষণা করা হয়েছে তার পরের বছর থেকেই ওমেন্স টিমটা তারা পেয়েছে ন্যাশনাল ক্রিকেট লিগে। দেখেন, এটা তো একদম ভেরি আর্লি, যে এখন মানে আর 1 মাস পরে এনসিএল শুরু, তো এই জায়গা থেকে ওনারাও মাত্র নতুন আসছেন, ওনাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে যে এত তাড়াতাড়ি এসে একটা ডিসিশন নেওয়া। অন্যান্য ডিভিশন সবগুলো রংপুর হওয়ার সাথে সাথে টিম দিয়ে দিচ্ছে, তো ময়মনসিংহে হয় নাই। ময়মনসিংহে যদি জাতীয় লিগ টিম হয় তো আমার মনে হয় যে নিচে যারা আছে বা আমরা যারা আছি তারা আরও সুযোগ বেশি পাবো। ময়মনসিংহের ক্রিকেটাররা সাধারণত ঢাকা ডিভিশনের হয়েই এনসিএল খেলেন, কিন্তু ঢাকা ডিভিশনের প্লেয়ার এত বেশি যে সব সময় তাদেরকে ঢাকা ডিভিশনের হয়ে খেলানোর সুযোগ থাকে না। তাই কখনো বরিশালে দেয়া হয়, কখনো দেয়া হয় ঢাকা মেট্রোতে। ময়মনসিংহের ক্রিকেটাররা যদি ময়মনসিংহের একটা এনসিএল টিম পান, তাহলে তারা নিজ বিভাগের হয়ে যেমন খেলতে পারবেন, পাশাপাশি অনেক ক্রিকেটার প্রডিউস করাও সম্ভব হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এ ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।